বিয়ের ১০ বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত। ভীষণ অবাক হলাম তখন, যখন দেখলাম আমার শাশুড়ির পূর্ণ সমর্থন আছে। ভাবছেন আমাদের সন্তান নেই তাই স্বামী বিয়ে করতে চাইছে? ওহো, তেমন কিছু না। আমাদের মাশাল্লাহ দুটা ছেলে আর মেয়ে আছে। তাকে আমি বিয়ের কারণ জিজ্ঞেস করলাম, তখন সে উত্তর দিল, আমি বেশি টাকা কামাই করি, আমার বউ পালার মরদ আছে, আমি আর একটা বিয়ে করলে সমস্যা কি? আর ইসলামের নিয়ম আছে। আমি বললাম, বাহ, ভালো, ইসলাম মানো তাহলে। তো ৫ ওয়াক্ত নামাজ পড়ো তো? তখন আমার স্বামী রাগ দেখিয়ে বলল, বেশি কথা বলো তুমি। আমার ইচ্ছা, আমি এক মেয়েকে খুব মনে ধরেছে, আমার অফিসের, আর আমি তাকেই বিয়ে করছি। এই বলে সে ঘর থেকে চলে গেল। আমি অনুভূতিহীনের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমি আসলে কি করব বুঝতে পারছি না। আসলে খুব টাকা হয়েছে তার। আমার বিয়ের সময় তার বেতন ছিল ২৩,০০০, আর এখন পদোন্নতি হতে হতে ২ লাখ ছাড়িয়েছে। এখনও মনে পড়ে সেই দিনগুলো যখন তার উন্নতির জন্য নামাজ পড়ে কান্না করতাম, যেই সংসারের জন্য দুধে আলতার রং তমাটে করলাম, যে অসুস্থ শাশুড়ির সেবা করলাম এতদিন। আজকে সে আমাকে উত্তর দিল, আমার ছেলে যদি পালতে পারে তাহলে তুমি এত কথা বলো কেন? তখন আমি আমার শাশুড়িকে বললাম, মেনে নেওয়া কি এতই সহজ মা? আমার শ্বশুর এমন চাইলে আপনিও মেনে নিতেন? তখন আমার শাশুড়ি আমাকে বেদব বলেন। হা হা, উচিত কথা কেউরই ভালো লাগে না। যাই হোক, ১০ বছর সংসার করা স্বামী আমার মূল্য দেয়নি, আর সে তো পরের মা, যাকে আমি আপন ভেবে ভুল করেছিলাম। কেমন জানি কান্না আসি না, নিজের ভাগ্যের উপর হাসি পাচ্ছে। বেইমানগুলোর জন্য এতদিন করেছি ভেবেই হাসি পাচ্ছে। আমি আসিফ ঘরে আসার অপেক্ষা করতে লাগলাম। আজকে বোঝাপড়া করে সব হিসেব চুকিয়ে নিতে হবে। অন্য মেয়েদের মতো কেঁদে কেটে বালিশ ভেজানো চলবে না। যে মানুষ এতদিন সংসার করার পর অন্যজনকে আপন করার কথা ভাবতে পারে, তার জন্য কেন কান্না করব? নিজের মনকে অনেক বুঝিয়ে শক্ত করলাম। রাত প্রায় ১১টায় আসিফ বাসায় আসলো। অন্যদিন খাবার নিয়ে অপেক্ষা করতাম, তবে আজকে তার করলাম না। ছেলেমেয়েদের খাইয়ে ঘুম পাড়িয়ে আমি নামাজের পাটিতে নফল ইবাদতে বসে আছি। আল্লাহ ছাড়া এই মুহূর্তে কেউ আমার আপন নয়, তাই তাকেই মনের সব কথা বললাম অনেকক্ষণ। কেমন যেন খুব হালকা লাগছে। আসিফ আসার সময় মোবাইলে কথা বলছি শুনলাম। সে অফিসের ব্যাগ সোফায় রেখে ওখানেই বসে হেসে হেসে কার সাথে যেন কথা বলছে। মাঝে মাঝে গান গাচ্ছে, আবার হাসছে। বুঝলাম যাকে পছন্দ করতো সেই মেয়ের সাথে কথা বলছে। এর মাঝে আমার শাশুড়ি ডাইনিংয়ে আসিফকে বলছে, কি রে বাবা, অফিসের জামা না ছেড়ে কার সাথে কথা বলছিস? আসিফ উত্তর দিল, তোমার নতুন বউ। এইটা শুনে আমার কলিজাটা কেমন মোচড় দিল। ততক্ষণে আমি নামাজ শেষ করে ডাইনিংয়ে চলে আসছিলাম। আমার শাশুড়ি বলে, দে দে আমাকে, দে একটু কথা বলি। আসিফ মাকে দিল, আর মা কথা বলতে শুরু করে। কি যে আদরে ডাক নতুন হবু বউকে। আমি তো খুব অবাক, এই কয় বছরে আমাকে তো এইভাবে কখনোই ডাকেনি। তখন আসিফ আমাকে দেখে বলে, অনু ভাত দাও। আমি মনে মনে বললাম, বাহ পুরুষ, এখন ২ টাকা বেশি কামাই করছে বলে স্ত্রীকে আর মানুষ মনে হয় না। এমন এক ভাব করছে দ্বিতীয় বিয়ে করার কোনো ব্যাপারই না। হায়রে বেইমান। বলে না, কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি। তবে মুখে কিছুই বললাম না। আসিফকে বললাম, তোমার চাকর না, আমি খাইতে মন চাইলে তোমার মাকে বলো ভাত দিবে। আর খাওয়া শেষ হলে রুমে এসে কথা আছে, এই বলে চলে আসি। ওইদিকেও অবাক হয়ে তাকিয়ে আছে কি বললাম, কারণ ১০ বছরের প্রথম এইভাবে কথা বললাম। এতদিন নরম হয়েছিলাম, এখন একটু গরম হয়ে দেখি। খাওয়া শেষ করে আসিফ রুমে আসে। আমি বলি, শুনো, বেশি কথা বলতে পারবো না। ছেলে মেয়ের দিকে তাকিয়ে তোমাকে তালাক দিতে পারছি না, তবে তোমার সাথে থাকার ইচ্ছাও মরে গেছে। তুমি আর একটা বিয়ে করো কিংবা 10টা করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মাস শেষে ৫০,০০০ টাকা আমাকে দিবে, সন্তানদের পড়ালেখা খরচ বাবদ। আরে বাড়ি ছেড়ে তুমি তোমার মা কালকে যাবে এইখান থেকে। শুধু আমি আর আমার সন্তানরা থাকবো। বেশি বাড়াবাড়ি করলে পুলিশের কেস খাবে। আমি মামলা করতে পিছুপা হব না। আর তোমার এখানে আসার দরকার নেই নিয়মিত। ছেলেমেয়েদের দেখতে মন চাইলে মাঝে মাঝে এসো। এখন যাও, অন্য রুমে শো গিয়ে। আসিফের মুখে কথা ছিল না, হয়তো কথা খুঁজে পাচ্ছি না কি বলবে। সহজ সরল সংসারে মেয়েটা কখন যেমন চালাক আর কঠোর হলো তাই হয়তো ভাবছে। আমাকে আসিফ বলল, মানুষের স্বামীরা অন্য মেয়ের দিকে তাকালে স্ত্রীরা কান্না করে, সমুদ্রে বানায়। আর তোমার বর বিয়ে করছি জেনেও চোখে এক ফোঁটা পানি দেখলাম না। আমি তখন হাসতে হাসতে উত্তর দিলাম, পাগল নাকি? আমি বেইমানের জন্য কান্না করব নাকি? তুমি যদি এত বছর সংসার করে খুশিতে খুশিতে বিয়ে করতে পারো, তাহলে আমি কেন কান্না করব? এইসব মানুষের জন্য আমার কান্না আসে না, দয়া আসে। তখন আমার স্বামী কিছু না বলে চলে গেল। আজকে অনেকদিন পর আয়নায় নিজেকে ভালো করে দেখলাম। চোখের নিচে গাঢ় করে ডার্ক সার্কেল পড়ে গেছে, তলপেটটা থলথলে কিছুটা ঝুলে গেছে, মুখের আনাচে কানাচে অসংখ্য দাগ। মোটিয়ে শরীরটা কেমন যেন বালিশের মতো এবড়ো থেবড়ো হয়ে গেছে। চুলের কি সিঁড়ি। এতদিন সংসারের দিকে খাটতে খাটতে নিজের দিকে তাকানোর সুযোগ পায়নি। দুধে আলতা রঙে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। যে রূপে পাগল হয়ে আমাকে বিয়ে করেছিল সেটা এখন নেই।
বিয়ের পর ভালো একটা ক্রিম কিনতে কিপটেমি করতাম। ভাবতাম শুধু শুধু অপচয়ের টাকাটা ফিউচারে কাজে দিবে। এ বলে টাকা সেভ করতাম। নিজের জন্য ভালো একটা 3 পিস পর্যন্ত কিনিনি। বাসায় সবাই দামি জামা কাপড় পরলেও আমি কম দামি গজ কাপড়ের 3 পিস দিয়ে চালিয়ে দিতাম। ভাবতাম সারাদিন বাসায় থাকি, এত ভালো জামা কাপড় দিয়ে কী হবে কি। ভুয়া রাখার সামর্থ্য থাকার পরেও নিজেই দিন থেকে রাত সব কাজ করতাম। ভাবতাম নিজেই করি, বুয়াকে টাকা দিব কেন। এখন দেখি যে কাজটা ফিউচারের কথা চিন্তা করে করেছিলাম, আজ সব পানিতে গেল। এখন স্বামী তার ফিউচারে অন্য কাউকে নিয়ে সাজাতে চায়, তাই এখন একটু নিজেকে নিয়ে ভাবার সময়। এতদিন সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েছি, কিন্তু আর না। কার জন্য ভাববো। বিয়ের সময় আমার বয়স ছিল 18, এখন 28। আমার সাথে অনেক মেয়েদের এখনই বিয়ে হয়নি, আর আমি 2 বাচ্চার মা। যাই হোক, আজকে থেকে নিজের আর বাচ্চাদের খেয়াল রাখবো, শুধু কোনো বেমানের না। তাই আমি ঠিক করলাম আজকে একটা ডায়েটিশিয়ানের কাছে যাব। শরীরের বাড়তি ওজন কমানো খুব প্রয়োজন, সাথে নিজের জন্য কিছু কেনাকাটা করার প্রয়োজন। বয়সের তুলনায় বেশি দেখাচ্ছে, আর অন্যদিকে আছে ফিট। দেখলেই মনে হয় এখনও সেই 26 বছরের টাগরা যুবক, অথচ বয়স 37 চলে। নামি দামি ব্র্যান্ডের কাপড় আর জুতা ছাড়া কিছু পরে না। প্রত্যেক উইকে নিজের জন্য একটা দিন বরাদ্দ রাখি, সেই দিন পুরুষ পার্লারে যে বিভিন্ন সার্ভিস নিয়ে আসে। কখনো বাধা দিইনি, আরও খুশি হতাম যে আমার স্বামী মাশাল্লাহ। কিন্তু এখন দেখছি সেই রূপ দেখিয়ে অবিবাহিত মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। যাই হোক, আজকে সকালে আসিফ আর ওর মা বাসা থেকে চলে গেছে। আর এই একতলার বাড়িটা আগে থেকে আমার নামে ছিল, বছরখানেক আগেই করেছে। 2টা ফ্ল্যাট ভাড়া দেওয়া। যাওয়ার সময় 50,000 টাকা আমাকে দিয়ে গেছে, আর বলে গেছে মাসে একবার এসে টাকা দিয়ে যাবে, আর ছেলে মেয়েদের দেখে যাবে। বিয়ের তারিখ এখনও ফাইনাল হয়নি, হলে নাকি জানাবে। আমি যাওয়ার সময় শুধু একটা হাসি দিয়ে বললাম, দোয়া করি তোমার দাম্পত্য জীবন সুখের হোক। আসিফ অবাক হয়ে আমার দিকে কেমন করে তাকিয়েছিল। আমাকে ভাঙতে না দেখে হয়তো বারবার অবাক হচ্ছে। আসলেও শান্তি পাচ্ছিল না কেন আমি এত স্বাভাবিকভাবে নিচ্ছি, তাই হয়তো তাকে ভাবাচ্ছে। ও চাচ্ছিল আমি কাঁদি, ওর কাছে ভিক্ষা চাই। ভালোবাসায় তো তখনও সুখ পেত। যারা আমাদের দুঃখ দেয় তারা চায় আমরা আসলেই দুঃখ পাই। যখন দেখে তা বিপরীত, তখন তারা উন্মাদ হয়ে যায়। কিন্তু আমি সেই পৈশাচিক শান্তি কখনো আসিফকে দিব না। ওকে বোঝাতে চাই তোমার ছাড়া আমার দিব্যি চলে যাবে, তুমি থাকা না থাকার ধার ধারি না। আসিফ শেষে একটা কথা বলেছিল, অনু, আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমাকে কখনো ভালোবাসোনি। তুমি কি সত্যি কখনো আমাকে ভালোবাসেনি? আমি শুধু হেসে উত্তর দিলাম, তুমি যা মনে করো। অনেকেই ভাববে হয়তো আমি তালাক দিচ্ছি না কেন, একটু আত্ম আহমিকা নেই আমার। আসলে সবই আছে, কিন্তু এত বছরের তিলে তিলে গড়ে তোলা সংসার ছেড়ে চলে যাব কেন আমি? আমার ছেলেমেয়েরা কেন এতিমের মতো বড় হবে? এই সংসার আমার। আসিফকে আমি চাই না, তবে আমি নিজের অধিকার ছেড়ে দিব না। আমি চলে গেলেও দিব্যি অন্য মেয়েকে বিয়ে করে আনন্দে থাকবে, আর ওই মেয়ের সাজানোর সংসার পাবে, তা আমি কখনোই হতে দিব না। বিকেলে একজন স্বাস্থ্যবিদের সাথে দেখা করতে যাব। বাসায় একজন কাজের খালা রেখেছি। আজ দেশ থেকে আমার খালাতো বোনকে এনেছি বাচ্চাদের দেখে রাখার জন্য। আর একা একটা বাড়িতে খুব খারাপ লাগবে। এতদিন আসিফ ছিল, মা ছিল, এখন তো তারা নেই, তাই ওকে আনা। আমার পরিবারের কেউ জানে না আসিফের দ্বিতীয় বিয়ের কথাটা, আর জানানোর প্রয়োজন বোধ করিনি। আমি চাই না আমার জিনিস নিয়ে মানুষ সমালোচনা করুক। মা এই জিনিসটা নিতে পারবে না এই বয়সে, আর যেই জিনিস আমি ধার ধারি না সেটা অন্যকে কেন জানানো। স্বাস্থ্যবিদের কথা মতো চলা শুরু করলাম। খাওয়া দাওয়া, ঘুম আর ব্যায়ামের একটা তালিকা বানিয়ে দিয়েছে। 10 কেজি কমাতে হবে 2 মাসে। নিজের জন্য কিছু কেনাকাটা করলাম, কিছু ভালো স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনলাম। আজকে অনেকদিন পরে পার্লারে গেলাম, চুলটা একটা কাট দিলাম, ভালো লাগছে। এর মাঝে শুনতে পেলাম আসিফ অফিসের কাজের জন্য 3 মাসের জন্য হংকং যাচ্ছে, তাই এসে বিয়ে করবে। টাকা নাকি আমার অ্যাকাউন্টে সময় মতো দিয়ে দিবে মাসে মাসে। এই খবর আসিফ আমার মোবাইলে মেসেজ করে দিয়েছে। আমি শুধু লিখেছি। অন্য সময় আসিফ দেশের বাইরে গেলে আমি ওর ব্যাকপ্যাক, অন্যান্য সব কাজ করে দিতাম, আর যাওয়ার সময় ওর অনেকক্ষণ জড়িয়ে ধরে বসে থাকতাম। এবার কেমন যেন কোনো অনুভূতি হলো না। যাক, ওকে নিয়ে আর ভাবতে চায় না। ছেলে মেয়েদের নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। বিকেলে নিয়ম করে হাঁটতে যায়, আর সাথে ঘুমও হচ্ছে ভালো, তাই মুখে অনেকটা লাবণ্য ফিরে আসছে। আসলে হেলদিভাবে চলাফেরা করলে সব ঠিক থাকে। এখন সব কিছু নিয়ম মোতাবেক করার চেষ্টা করছি। ছেলেমেয়েরা অনেক সময় বলে, আম্মু তোমাকে সুন্দর লাগছে। আমি হাসি, মেয়েটা বড় পাজি হয়েছে শুধু বলে, আম্মু তুমি অনেক সুন্দর। আমি তখন বলি, তুমি আমার থেকেও সুন্দর। এই ভাবি কিভাবে কিভাবে 2 মাস চলে গেল বুঝতে পারলাম না। আগে থেকে অনেক শুকিয়েছি, স্কিনটা অনেক ভালো হয়েছে এখন আলহামদুলিল্লাহ। কেমন যেন নিজেকে খুব ভালো লাগে। কিছু সুন্দর সুন্দর শাড়ি আর 3 পিস কিনেছি, এগুলো পরে মাঝে মাঝে বের হই। তখন পাশের বাসার আয়শা ভাবি একদিন জিজ্ঞেস করে, ভাবি কিভাবে এত পরিবর্তন? আপনাকে তো এখন চেনাই যায় না,
এত স্লিম আর এত সুন্দর লাগছে, কি করলেন? তখন আমি উত্তর দিলাম, বেশি কিছু না, নিজেকে ভালোবাসতে শিখলাম এটুকুই। নিজেকে ভালোবাসুন, দেখবেন আপনিও সুন্দর আর সুখী হবেন। তখন ভাবি বলে, কি যে বলেন ভাবি, কিছুই বুঝলাম না। আমি বললাম, হা হা, না বুঝলে কি আর করার। এই বলে আমি চলে আসি। মাঝে মাঝে ছেলেমেয়েদের সাথে ছবি আমার ননদকে দিতাম। সে সব ছবি তার ভাই মানে আসিফকে পাঠাতো। আমি চাইতাম আসিফ দেখুক আমি সুখী আছি, তাই ইচ্ছে করে দিতাম যেন আসিফের কাছে ছবিগুলো যায়। 2 মাসের মাথায় আসিফ একদিন মেসেজ দিল, কেমন আছো অনু? হঠাৎ আসিফের মেসেজ পেয়ে ভিতরটা কেমন ছলাৎ করে উঠল। আমি রিপ্লাই দিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আসিফ বলে, এতদিন হলো আসলাম, একদিনে একটা কল মেসেজ কিছুই দিলা না। আমি কেমন আছি, মরে গেছি নাকি বেঁচে আছি, কিছুই জানার চেষ্টা করলে না অনু। আমি রিপ্লাই দিলাম, আমি না নিলে খবর নেওয়ার মতো অনেকে আছে তোমার জীবনে, আর আমি মনে করি আমি এখন এমন গুরুত্বপূর্ণ কেউ হতে পারিনি যে আমি খবর নিলে তোমার কিছু যায় আসবে। তখন আসিফ বলে, এইভাবে বলছো কেন অনু, তুমি আমার স্ত্রী। আমি বললাম, বাহ, মনে আছে তাহলে, আমি তো ভুলেই গিয়েছিলাম। তখন আসিফ আর কোনো রিপ্লাই দিল না। এইভাবে কাটতে লাগলো আমার দিনকাল। ছেলেমেয়েদের স্কুল, লেখাপড়া, বিকেলে হাঁটতে যাওয়া, আর হলিডেতে ওদের নিয়ে ঘুরতে যায় এখানে সেইখানে। এর মধ্যে একদিন ছেলেমেয়েদের নিয়ে পদ্ম রিসোর্টে গেলাম। ওইখানে ভালো ভালো ছবি তুললাম, আর একটা ছবি খুব সুন্দর হয় তাই ফেসবুকে প্রোফাইলে দিলাম। সাথে সাথে প্রশংসার ফুলঝুরি পড়তে লাগে। এরই মাঝে শুনলাম আসিফ দেশে এসেছে। ননদ আমাকে কল দিয়ে বলে তার ভাই নাকি ছেলেমেয়েদের দেখতে আসবে আজ বিকেলে। তাই আমি ছেলেমেয়েদের খাইয়ে ওদের বলে দিলাম তোমাদের আব্বু আসবে, কোনো শয়তানি করবে না, কিন্তু তার তোমার আব্বুর সাথে ভালো ব্যবহার করবে। ছেলেমেয়েরা বলল ঠিক আছে। আর আমি আমার রুমে দরজা লাগিয়ে বই পড়তে লাগলাম, কারণ আসিফ আমাকে দেখতে আসবে না, আর আমিও ওর সামনে পড়তে চাই না। কাজের খালাকে বলে দিয়েছি নাস্তা পানি দেওয়ার জন্য, সব রেডি করে রাখা আছে। বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছি বলতে পারি নাই। দরজার ঠক ঠক আওয়াজে ঘুম ভেঙে যায় আমার। ভাবলাম ছেলেমেয়েরা এসেছে হয়তোবা। দরজা খুলে দেখি আসিফ দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখে কেমন অপ্রস্তুত হয়ে গেলাম। ও কিছু বলার সুযোগ না দিয়ে ভেতরে এসে দরজা আওয়াজ করে লাগিয়ে দেয়। আমার ভিতর কেমন যেন কেঁপে ওঠে। এসে আমার দুই গলে এমনভাবে চাপ দিয়ে ধরে যেন দাঁত বের হয়ে যাবে। বিছানার উপর ফেলে আমার উপর চড়ে বসে। তাৎক্ষণিক কর্মকাণ্ডে আমি পুরো অবাক। আমাকে বলে, এই তোকে এত বড় সাহস কে দিয়েছে ফেসবুকে তোর ছবি দেওয়ার? নিজের সুন্দর চেহারাটা মানুষকে দেখাতে চাস? এতে তোর লজ্জা লাগে না? এই তুই কথা বল। এই বলে জোরে মুখ ছেড়ে দেয়। আর আমি ছাড়া পেয়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিই আমার ওপর থেকে, আর পাগলের মতো হাসতে থাকি। ও কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো আমার হঠাৎ হাসি নিতে পারছে না। আমি হাসতে হাসতে বললাম, আমি সুন্দর? আমি যদি সুন্দর হতাম তাহলে আমার স্বামী কখনো অন্য নারীকে বিয়ে করতে চায় নাকি? আচ্ছা, কোন পাগলে কি এ কথা বিশ্বাস করবে বলো আসিফ? তখন আসিফ নিচের দিকে তাকিয়ে আছে। তখন আমি কিছুটা রেগে গিয়ে বললাম, ছবি দিয়েছি, আরও দেব, আমার ইচ্ছা। এই তুমি কে? আমি এখন সিদ্ধান্ত নিয়েছি তোমাকে তালাকনামা দিব, সই করে দিও। আসলে এই জীবনে একা থাকা খুব কঠিন। তুমি তো ঠিকই আরেক মেয়েকে নিয়ে সুখে থাকবে, আর আমি সন্ন্যাসীর মতো একা জীবন কাটিয়ে দেবো কেন? আমারও অধিকার আছে কালো ভালোবাসা পাওয়ার, আদর সোহাগ পাওয়ার। আর যখন তখন আমার শরীরে হাত দিবে না, লজ্জা করে না এইভাবে আমাকে ব্যথা দিতে? আমি আর তোমার মুখ দেখতে চাই না। এক্ষুনি চিৎকার করার আগে এখান থেকে বের হও। এ বলে ধাক্কে ওকে ঘর থেকে বের করে দিলাম। দরজা লাগিয়ে ইচ্ছে মতো কান্না করলাম। তালাকের কথা তো বলে দিলাম, সত্যি কিভাবে তালাক দিব? আমার যে কলিজা ছিঁড়ে যাবে। তখন নিজেকে নিজে বোঝালাম, কারো জীবনও আগাছা হয়ে পড়ে থাকার চেয়ে বিদায় নেওয়া খুবই ভালো। ওর নতুন বউ নিয়ে রং তামাশা করবে, আর আমি দেখেও কিছু বলতে পারবো না, ভেতর ভেতর দুঃখ পাবো। এর থেকে চলে যাওয়াই ভালো হবে। তাই পরদিন একজন উকিলের সাথে দেখা করে আসিফের বর্তমান ঠিকানায় নোটিশ পাঠিয়ে দিয়ে দিলাম। এসে আবার ছেলেমেয়েদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এইভাবে 1 সপ্তাহ যাওয়ার পর একদিন শাশুড়ি আমার বাসায় আসে। আমি ওনাকে দেখে খুব অবাক হই, কারণ উনি এখানে আসার কথা না। এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, মারে, আমার আসিফকে তুই বাঁচা মা। আমার ভিতর ধক করে উঠল। আসিফের আবার কি হলো? আমি মাকে বসিয়ে জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে ভালোভাবে বলুন, আর কান্না বন্ধ করো। তখন আমার শাশুড়ি বলে, 3 দিন আগে তোমার দেওয়া তালাকের নোটিশ আমাদের বাসায় যায়। আসিফ ওইটা পাওয়ার পর থেকে খায় না, ঘুমায় না, সারাদিন বিছানায় পড়ে থাকে। আজকে তো আমাকে ধরে পাগলের মতো কান্না করতে করতে বলে, মা অনুকে এনে দাও, ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? তখন আমি বলি, এই তুই না দ্বিতীয় বিয়ে করবি বলছিলি, এখন আবার অনুকে চাস কেন? তখন আমার ছেলে বলে, যখন অনু আমার থেকে দূরে যেতে থাকলো তখন আমি অনুর মর্যাদা বুঝি।
ওর যত্ন ভালোবাসা সব বুঝতে পারি। আর যে মেয়ের সাথে কথা বলতাম, কদিন কথা বলার পরে বুঝি ও আমাকে অনুর মতো কখনো ভালোবাসতে পারবে না। তাই ওর সাথে অনেক আগেই কথা বলা অফ করে দিই। আমি ভাবছিলাম অনুকে দেশে এসে বুঝে সব বলবো, কিন্তু ও আমার কোনো কথা না শুনে রুম থেকে বের করে দিছে। ও যে সত্যি তালাকনামা দিবে তা কখনো আমি ভাবতে পারিনি, কারণ আমার বিশ্বাস ছিল ও কখনো এমন করতেই পারে না। তুমি যদি ওকে না এনে দাও তাহলে আমি বিষ খাবো, তবুও তালাক দেব না। মা প্লিজ আমাকে অনুকে এনে দাও। এ বলে আমার শাশুড়ি কাঁদতে লাগলেন। আমি সব শুনে শান্ত হয়ে বসে আছি। আমার শাশুড়ি আমার উত্তরের আশায় মুখের দিকে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণ সময় নিয়ে তাকে বললাম, দেখুন মা, আপনি মুরব্বী মানুষ, আমি আপনাকে অসম্মান করতে চাই না, তবে একটা কথা বলতে হয়। আপনাদের মা ছেলে দুজনের রূপে দেখা হয়ে গেছে। আপনারা গিরগিটির মতন রং পরিবর্তন করেন, আর আপনাদের কথাই তো সব হবে না। আমারও নিজের কিছু সিদ্ধান্ত আছে। আমাকে সময় দিন, আমি ভেবে আপনাকেই জানাবো। আমার শাশুড়ি আমার এমন উত্তর কখনো আশা করেনি হয়তো, কারণ 10 বছরে তাদের হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলেছি, তাই হয়তো ভাবছি এখনো তাই করবে। কিন্তু এই এক ধাক্কায় আল্লাহ আমাকে সব শিখিয়েছে। আমি কখনো ভুলবো না আমার স্বামীর পরকের কথা, আমার শাশুড়ির অন্যায় উপদেশ, কিছুই ভুলিনি, কিছুই না। আমার শাশুড়ি শেষবারের মতন আমার হাত ধরে বলেন, মা, ভুল তো মানুষই করে। আমি তোমার সাথে অন্যায় করেছি, তা কখনো অস্বীকার করব না। আমার ছেলেও করেছে, কিন্তু ওই অভাগী পাপী মায়ের কথা চিন্তা করে দেখ, আমার ছেলে তার সাজা পেয়েছে। দৈনিক মানসিক অশান্তি ওকে ঘুমাতে দেয় না, ও কান্না করে। এই বলে আমার শাশুড়ি চলে গেল। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ছেলে মেয়েদের দিকে তাকালে কিছুই ভালো লাগে না। আমি চাই না ওরা একটা অসুস্থ পরিবেশে মানুষ হোক। আজকে ভাবলাম ছেলে মেয়েদের সাথে ঘুমাই, কেমন যেন অশান্তি লাগছে। তাই যেমন ভাবা তেমন কাজ, ওদের সাথে ঘুমাতে গেলাম। ওরা দুজন আমাকেই পেয়ে কি যে খুশি। দুজনকে দুই পাশে নিয়ে মাথায় হাত বুলাচ্ছি। তখন ছেলেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ধর আমি আর তোমাদের পাপা আলাদা থাকা শুরু করলাম, তখন তোমাদের কেমন লাগবে? ছেলে উঠে বলল, কেন মা, পাপা আলাদা থাকবে কেন? আমার পাপাকে ছাড়া ভালো লাগে না। মেয়েও তার ভাইয়ের সাথে তাল মিলালো। তখন আমি বললাম, আচ্ছা আমাকে ছাড়া থাকতে পারবে? তখন ওরা দুজনেই জড়িয়ে ধরিয়ে কান্না শুরু করলো আর বলে, না মা, আমরা তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি তখন ওদের দুজনকে থামাতে থামাতে বললাম, আরে আমি তো মজা করছি। আমি আমার মানিকদের রেখে কোথায় যাব? মনে মনে নিজেকে দুইটা থাপড় মারতে মন চাইলো। আমি কি পাগল? ওদের সামনে এমন কথা বলছি? ছি, কেমন মামি! সন্তানদের কান্না করালাম, সকাল সকাল উকিলের কাছে গেলাম। তালাকের নোটিশ বাতিল করার জন্য। আমি পারবো না আসিফকে তালাক দিতে, কারণ আমি যে মা, আমার ভালো খারাপে যে সন্তানের ভালো থাকা আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, আমি আসিফকে আর আগের মতো গ্রহণ করতে পারবো না তা ঠিক। ওর প্রতি ভালোবাসা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, যা হাজার চেষ্টা করলে ঠিক করতে পারবো না। আমি চাই আমার ছেলে মেয়ে সুস্থ সুন্দর পরিবেশে বড় হোক। ওদের মুখের দিকে তাকিয়ে বিষ খেতেও আমি পিছুপা হব না। আর এটা তো সামান্য বিষয়। দুদিন পর আসিফ বাসায় আসে। এসে আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ বসেছিল। আমি অনুভূতিহীনের মতো ওর সাথেই ছিলাম। আসিফ আমার আগ্রহ না দেখে বলে, অনু, তুমি কি আমাকে ক্ষমা করনি? আমি উত্তর দিলাম, আচ্ছা আসিফ, ক্ষমা করা কি এতই সহজ? তুমি দ্বিতীয় বিয়ে করবে বলেছ, তার মানে আমি যে তোমার জীবনে কত মূল্যহীন হয়ে পড়েছিলাম, কতটা অপ্রয়োজনীয় হয়ে পড়েছিলাম, তুমি বুঝতে পারছো? আর আমি তা কিভাবে ভুলি আসিফ? আমার এত বছরের ভালোবাসার এই প্রতিদান দেখে আমি ওই দিনই ভেতর থেকে মরে গিয়েছিলাম। আর তুমি বলছো তোমাকে ক্ষমা করেছি কিনা? বিষয়টা ক্ষমার না আসিফ, আসল কথা আমি নির্জীব হয়ে গিয়েছি। আসিফ আর কোনো কথা বলেনি সেই দিন। এইভাবে কাটতে লাগে আমাদের দিনকাল। আসিফ তার অতীতের কাজের জন্য বারবার অনুতপ্ত হয়েছে, যা আমি ওর চোখে স্পষ্ট দেখতাম। ওর বিভিন্ন কার্যক্রমে আমি ওর প্রতি আবার দুর্বল হয়ে পড়লাম। আবার শুরু করলাম আমাদের ভালোবাসার দিন চলা। কিন্তু এখন নিজেকে সময় দেই, নিজের দিকে খেয়াল রাখি সবার পাশাপাশি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই, আল্লাহ যে আমাকে সুখ দিয়েছে। এরপর কেটে গেল আরও অনেক বছর। ছেলে মেয়ে যার যার জীবন নিয়ে ব্যস্ত। আমি আর আসিফ একলা বাড়িতে থাকি। অবশ্য কাজের লোক দুজন আছে। ছেলেমেয়েরা নিয়মিত খোঁজ নেয়। বুড়ো বুড়ির ভালোই চলে যায়। এর মাঝে আসিফ আমাকে একা করে না ফেরার দেশে চলে যায়। ওর মৃত্যুর পর আমি ছেলের সাথে থাকা শুরু করি। নাতিনের সাথে আনন্দের দিন যায় আমার, আলহামদুলিল্লাহ। এর মাঝে একদিন জমি জমার কাগজ চেক করতে গিয়ে আসিফের একটা ডায়েরি পাই। বেশ পুরনো হবে, কৌতূহল নিয়ে পড়া শুরু করলাম। ডায়েরির এক জায়গায় আমার হৃদক্রিয়া বন্ধ হবার উপক্রম হলো। ওইখানে লেখা আছে, আজকে রায়হানের সাথে বাজি ধরেছিলাম যে দুজন দুজনের বউকে বলবো আমরা দ্বিতীয় বিয়ে করব। দেখি কে জিতে। আমরা বাজি ধরেছি বলার পর বউদের রিয়াকশন দেখব এবং 3 মাসের কাজের কথা বলে বাহিরে যাব। আর এসে দেখব বউদের কত অধপতন হয়েছে।
কার বউ কাকে বেশি ভালোবাসে। পরের পাতা। রায়হানের বউ নাকি অনেক কান্নাকাটি করেছে, ও যেন বিয়ে না করে, তবে রায়হান বলেছি না কি করবে। আর এইদিকে অনু কিছুই করেনি, উল্টো আমাকে বাড়ি থেকে বের করে দিল মা সহ। আর আমার মার ওপর খুব জেদ লেগেছে, সে কেন আমার অন্যায়কে সমর্থন করলো, সে কেন অনুর পক্ষ নিল না। রায়হান এই কথা শুনে বলে অনু নাকি আমাকে ভালোবাসে না, ভালোবাসলে ঠিকই কান্না করতো। কিন্তু আমি জানি আমার অনু আমাকে খুব ভালোবাসে। পরের পাতা। অনুর কিছু ছবি আতিফা আজকে দিল। আমার অনুকে যা লাগছে না, মাশাল্লাহ, অনু একদম নিজের যত্ন নেয় না। এবার নিচে আমার খুব ভালো লাগছে, মন চায় আবার বিয়ে করি বউটাকে। পরের পাতা। আজকে অনুর ছবি নিজের প্রোফাইলে দিয়েছে, তখন রায়হান আমাকে বলে, তোর বউ আরেকজনকে পটাতে চায়, তাই এমন সুন্দর ছবি দিয়েছে, দেখবি পাখি অন্য ডালে চলে গেছে বন্ধু। আমার খুব খারাপ লাগলো। ঠিকই কি অনু অন্য কাউকে নিয়ে খুশি হতে চায়? না, আমার অনু এমন না। তার পুরো অঙ্গে, জীবনে শুধু আমার ছাপ থাকবে, আমার স্পর্শ থাকবে, আর কারোই না। বাসায় যেয়ে নেই, দেখাচ্ছি মজা। পরের পাতা। আজকে রায়হানের জন্য খুব খারাপ লাগছে। ওর বউকে ওর মেয়ে অন্য পুরুষের সাথে অনৈতিক কাজে নিজে হাতে নাতি ধরেছে। পরে জানতে পারে ওই ছেলে নাকি ওর বই রেখেছিল। বিয়ের পরও নাকি তাদের মাঝে মেলামেশা হতো। রায়হান নাকি ওর বউকে তালাক দিচ্ছে। শুনে খুব খারাপ লাগলো। পরের পাতা। ওরা আমাকে তালাকনামা দিয়ে দিয়েছে, আমি মেনে নিতে পারছি না। আমার অনু কত কষ্ট পেয়েছে আমি আজকে বুঝতে পারলাম। তাই তো অনুর চোখে কোনো পানি ছিল না, অতি শোকে পাথর হয়ে গেছে আমার অনু। আমি কি করে বোঝাই তোমার আসিফ তোমারই আছে? এখন যদি বাজের কথা বলি তবু অনু বিশ্বাস করবে না, ভাববে বানিয়ে বলছি। তাই অনুকে আমি এসব কিছুই বলবো না, শুধু ওকে প্রমাণ করতে হবে আমি ওকে কতটা ভালোবাসি। পরের পাতা। আমার অনু আসলেই খুব কষ্ট পেয়েছে, তা আজকে বুঝতে পারলাম ওর কথা শুনে। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম আমায় ক্ষমা করেছি কিনা। আমায়ও যা বললো তাতে বুঝলাম ও অনেক আঘাত পেয়েছে। আরে পাগলি, এতদিন সংসার করে বুঝলি না তোর আসিফ কেমন? তুই আমাকে এত নিজ ভাবলি। আসলে দোষ আমারই, আমি কেন এমন করতে গেলাম। রায়হান আমাকে বলে, ভাবি তোকে অনেক ভালোবাসি রে, তুই অনেক ভাগ্যবান। রায়হানকে দেখে খুব খারাপ লাগে, বেচারা খুব গর্ব করতো বউকে খুব ভালোবাসে, কিন্তু এমন কিছু দেখে খুব খারাপ লাগে। আমি পুরো ডায়েরি পড়ে কান্নায় ভেঙে পড়লাম। আল্লাহ, আমি আমার আসিফকে কেন এত ভুল বুঝলাম, ওকে এত কষ্ট দিলাম। ওই ঘটনার পর পুরো 1 বছরের বেশি ওকে কাছে আসতে দেনি। দৈনিক কড়া কড়া কথা শুনিয়েছি, ও কিচ্ছুটি আমাকে বলেনি, সব চুপ করে সহ্য করেছে। আল্লাহ গো, আমার মরে যেতে ইচ্ছে করছে। আমি এক অভাগী যে আমার স্বামীর মন বুঝতে পারিনি। ও আমাকে এত বিশ্বাস করত, অথচ আমি কিছুই দিতে পারলাম না ওকে। এরপর কেটে গেল কত বসন্ত। ওপারে গিয়ে ওর কাছে ক্ষমা চাওয়ার অপেক্ষায় আছি। আল্লাহ হয়তো আমার উপর নারাজ, তাই আমাকে আসিফের কাছে যেতে দিচ্ছে না। আজকে তালাকনামা উঠিয়ে নিয়েছিলাম বলে নয়তো কত বড় ভুল আমার দ্বারা হয়ে যেত। এই জিনিসটার জন্য মনে একটু আফসোস কম লাগে। আমি এখন শুধু আমার আসিফের কাছে যেতে চাই। কই তুমি আসিফ? আমার এই দুনিয়া ভালো লাগে না, আমি তোমার কাছে যেতে চাই। এত এত অভিমান করতে চাই, কেন তুমি এমন করলে? আসিফ আমার নিখুঁত ভালোবাসার মানুষ। সমাপ্ত।